আকাশবাণী কলকাতা 23 নিউজ বাংলা চ্যানেলের আজকের তাজা খবর। আজকের প্রধান শিরোনাম। ভারতের জাতীয় পতাকার অপমান, বাংলাদেশি রোগীদের স্বাস্থ্য পরিষেবা দেওয়া বন্ধ করল হাসপাতাল। মন্দিরে হনুমান মূর্তি ভাঙচুর, বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পদক্ষেপের আহ্বান। জানেন আমার বাবাকে, ট্রাফিক পুলিশ ধরতে ফুঁসে উঠল সিআইডি ইন্সপেক্টরের ছেলে, তার পদ যা হলো। অফিসে বসে কাটমানি নিচ্ছেন নির্লজ্জ পঞ্চায়েত প্রধান, ভাইরাল ভিডিও ঘিরে উত্তেজনা পশ্চিম মেদিনীপুরে। কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত আদিবাসীরা, এবার আওয়াজ তুললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিরাট রহস্যের পর্দা ফাঁস, হল না শেষ রক্ষা, কলকাতায় গ্রেফতার বাংলাদেশি নাগরিক। ফিঙ্গারের জেরে দুর্যোগের আশঙ্কা, প্রবল হাওয়া এবং ভারী বৃষ্টির সতর্কতা, বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট সিবিআই এর, আর্যকর দুর্নীতি মামলায় হাজার পাতার নথি জমা পড়ল আদালতে। বিস্তারিত। বিগত কয়েকদিন ধরে শিরোনামে রয়েছে বাংলাদেশ। ওপার বাংলায় হিন্দুদের উপর নির্যাতনের ঘটনায় ফুঁসছে ভারতবর্ষ সহ সমগ্র বিশ্ব। এই আবহে সম্প্রতি আলোড়ন সৃষ্টি করেছে একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের এক বিশ্ববিদ্যালয়ে প্রবেশ দ্বারে পেতে রাখা হয়েছে ভারতের পতাকা। এরপরেই ওপার বাংলার রোগীদের স্বাস্থ্য পরিষেবা দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিল মানিকতলার জে.এন. রায় হসপিটাল। এদিন জে.এন. রায় হাসপাতালের ডিরেক্টর শুভ্রাংশু ভক্ত সমাজ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন। তাকে বলতে শোনা যায়, আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোন রকম বাংলাদেশি রোগীকে ভর্তি কিংবা কোন রকম স্বাস্থ্য পরিষেবা দেব না। জে.এন. রায় হাসপাতালের ডিরেক্টর বলেন, আমি এটাই চাইবো, আমাদের হাসপাতাল ফিল্ডে যারা যারা রয়েছেন সবারই এই সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ সবার ঊর্ধ্বে আমাদের এই দেশ, আমরা এই দেশে এই হাসপাতাল চালাচ্ছি। এই পরিষেবা মানব জাতির জন্য, কিন্তু যেটা বাংলাদেশে হচ্ছে সেটাও মানবিক নয়, অনেকটাই অমানবিক। জে.এন. রায় হাসপাতালের এই পোস্ট সমাজ মাধ্যমে শেয়ার করে সমর্থন জানিয়েছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। তিনি লিখেছেন, আই সাপোর্ট। বাংলাদেশি রোগীদের স্বাস্থ্য পরিষেবা বন্ধ করার এই সিদ্ধান্তের বিষয়ে বাংলা হান্টের তরফ থেকে শুভ্রাংশু বাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি তো এই দেশের নাগরিক, এই দেশেই জন্মগ্রহণ, এখানে বেড়ে ওঠা, এখানে হাসপাতাল চালাচ্ছি। সেই দেশের প্রতি এতটুকু না থাকলে আমি মানুষ থাকবো না বলেই মন্তব্য করেন জে.এন. রায় হাসপাতালের ডিরেক্টর। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একটি মন্দিরে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা হনুমান মূর্তি ভাঙচুর করেছে। এটি ঘটে পুরন্দরপুর গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রগাছা মোড়ে, শিউড়ি 2 নম্বর ব্লকে, জানিয়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিজেপি পশ্চিমবঙ্গ শাখার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনার বিস্তারিত প্রকাশ করেন এবং এক্সে একটি ভিডিও শেয়ার করেন। তিনি এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে পশ্চিমবঙ্গ পুলিশকে অভিযুক্তদের গ্রেফতার করার দাবি জানান। অধিকারী বলেন, পশ্চিমবঙ্গে হিন্দু মন্দিরে ভাঙচুর এখনো একটি উদ্বেগজনক প্রবণতা হয়ে রয়েছে। আমি রাজীব কুমার, ডিজিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশকে অনুরোধ করছি যেন দোষীদের দ্রুত গ্রেফতার করা হয়। পশ্চিমবঙ্গ পুলিশ যদি সনাতনী মন্দিরে ভাঙচুরকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে অবিচল থাকে, তবে তারা বারবার সনাতনী সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করতে সাহস পাবে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওটি নেটিজেনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে, যেখানে কিছু ব্যবহারকারী বাংলাদেশি হিন্দুদের উপর নির্যাতন এবং পশ্চিমবঙ্গে মন্দির আক্রমণের তুলনা টেনেছেন। একজন লিখেছেন, বাংলাদেশ আর আমাদের রাজ্যের মধ্যে কি পার্থক্য? সেখানে পিটিয়ে মারা হয়, এখানেও হয়। অন্য একজন মন্তব্য করেছেন, কখনো কখনো আমি সন্দেহ করি, আমি কি পশ্চিমবঙ্গে আছি না বাংলাদেশে, নাকি আমি টাইম মেশিনের সময়ের মধ্যে ভ্রমণ করে আমার ভবিষ্যৎ দেখছি। প্রভু রাম, দয়া করে আমাদের রক্ষা করো এই অ্যান্টি হিন্দু সরকার থেকে। জানেন আমার বাবাকে, ট্রাফিক পুলিশ ধরতে ফুঁসে ওঠেন তরুণ। হঠাৎই তৎক্ষণাৎ সিআইডির সাব ইন্সপেক্টরের বাবাকে ফোন, সঙ্গে সঙ্গে তিনি চলেও আসেন। তারপর ধন্যবাদ। ট্রাফিক পুলিশ আর সিআইডি মুখোমুখি। হরিয়ানার কাইথালের এই ঘটনা এখন ভাইরাল। স্করপিও চালিয়ে যাচ্ছিলেন সিআইডি সাব ইন্সপেক্টরের গুডওয়াল সিং এর ছেলে। গাড়ির কাছে কালো ফিল্ম লাগানো, মোটর ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী যা বেআইনি। পথ আটকান ট্রাফিক এসএইচও রাজকুমার রানা। জানান জরিমানা দিতে হবে, 17,000 টাকা চালান কাটেন। অভিযোগ, তখন সিআইডি ইন্সপেক্টরের তরুণ পুত্র রীতিমতো হুমকির সুরে বলেন, জানেন আমার বাবাকে? এরপরই সোজা বাবাকে ফোন। সিআইডি সাব ইন্সপেক্টরের ছেলের গাড়ি আটকাবে সামান্য ট্রাফিক পুলিশ, ভাবটা এমনই। ছেলের ফোন পেয়ে অকুস্থলে চলে আসেন গুডওয়াল সিং। এসেই হোম বিতম্বে শুরু। সাহস থাকলে আমার ছেলের গাড়ির চালান কেটে দেখান। শান্তভাবে সিআইডি ইন্সপেক্টরের সব কথা শোনেন ট্রাফিক এসএইচও রাজকুমার রানা। ছেলের ভুলটা বোঝানোর চেষ্টা করেন, বলেন আইন সবার জন্য সমান, কিন্তু ভবি ভোলা নয়।
তার ছেলে কোনো অন্যায় করেনি, তাই চালান কাটা যাবে না বলে চলে যান গুরদওয়াল সিং। অভিযোগ এমনই, ততক্ষণে রীতিমতো লোক জড়ো হয়ে গিয়েছে, উৎসুক মুখে সবাই দেখছে কে যেতে। এই পরিস্থিতিতে ট্রাফিক এসএইচও ফোনে পুরো ঘটনা জানিয়ে রাখেন কাইথালের এসপি রাজেশ কালিয়াকে। বলেন সিআইডি সাব ইন্সপেক্টর ঘটনাস্থলে এসে হুমকি দিয়ে চলে গিয়েছেন, এখনো তিনি বারবার ফোন করছেন। এদিকে ট্রাফিক এসএইচও অনড়, চালান তিনি কাটবেন। সিআইডি সাব ইন্সপেক্টরের ছেলেকে তিনি স্পষ্ট বলে দেন, আইন সবার জন্য সমান, সে পুলিশ কর্মচারী হোক কিংবা সাধারণ নাগরিকের ছেলে, সবাইকেই ট্রাফিক আইন মানতে হবে। পাশাপাশি তিনি জানিয়েছেন, পুরুষ সম্মানের সঙ্গে তিনি ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলেছেন, কিন্তু ট্রাফিক পুলিশের এমন বাড়াবাড়ি করা ঠিক হয়নি। একই সঙ্গে তার সিআইডি সাব ইন্সপেক্টর বাবা ট্রাফিক এসএইচও রাজকুমার রানাকে কোনো ধরনের হুমকি দেননি বলেও জানিয়েছেন তিনি। নিজের অফিসে চেয়ারে বসেই টাকা নিচ্ছেন পঞ্চায়েত প্রধান, এমনই ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে। বিরোধীদের অভিযোগ, ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের বাকিবাঁধ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান ধনঞ্জয় মাহাতোর, এবং তিনি নাকি কাটমানি নিচ্ছিলেন। ভিডিওটিতে দেখা গেছে অফিসের চেয়ারে বসে টাকা নিচ্ছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান ধনঞ্জয় মাহাতো। তার হাতে টাকা দিচ্ছেন এক ব্যক্তি, উল্টো দিক থেকে কেউ বলছেন, এটা রাখুন, কথা দিচ্ছি আমরা দেবো। যদিও টাকা কি দিচ্ছেন তা পরিষ্কার নয়। এই ভিডিও প্রকাশ্যে আসতে তীব্র বিতর্ক তৈরি হচ্ছে পশ্চিম মেদিনীপুরের রাজনৈতিক মহলে। শাসক দলের দাবি আক্রমণ শানিয়েছে বিজেপি। তাদের দাবি এই ঘটনা ঠিকাদারদের কাছ থেকে কাটমানি নেওয়ার। ওই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে যে কোনো উন্নয়নমূলক কাজের জন্য কাটমানি নেওয়ার অভিযোগ আনা হচ্ছে। অপরদিকে নিজের দিকে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান ধনঞ্জয় মাহাতো। তার অভিযোগ, তাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। ঘটনাটি তার অফিসের এবং ভিডিওতে তিনিই রয়েছেন। কার্যত স্বীকার করে নিয়ে পঞ্চায়েত প্রধানের বক্তব্য, তিনি ধার হিসেবে টাকা নিয়েছিলেন, কিন্তু সমস্ত টেন্ডার তিনি অফলাইনের বদলে অনলাইন করে দেওয়ায় ঠিকাদারদের তাঁর বিরুদ্ধে পরিকল্পিতভাবে চক্রান্ত করে তাকে ফাঁসানোর চেষ্টা চালাচ্ছে। ঘটনার প্রেক্ষিতে চরম অস্বস্তিতে শাসক দল। মেদিনীপুরের সদ্য নির্বাচিত বিধায়ক তথা মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা জানিয়েছেন, অভিযুক্ত প্রধানের বিরুদ্ধে ঘটনাটি খতিয়ে দেখা হবে। অভিযোগ সত্য হলে প্রধানের বিরুদ্ধে প্রশাসনিক এবং দলীয় স্তরে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। দেশের প্রান্তিক আদিবাসীরা বঞ্চিত হচ্ছেন সরকারি প্রকল্প সুযোগ সুবিধা থেকে, জানিয়ে এবার আক্ষেপের সুর শোনা গেল খোদ দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর গলায়। তিনি নিজেও একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ, তাই তাঁদের অভাব অভিযোগ থেকে সুবিধা অসুবিধা সবকিছু সম্পর্কেই খুব ভালোভাবে অবগত রাষ্ট্রপতি। প্রান্তিক এই ভারতবাসীদের কাছে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা না পৌঁছানোর অন্যতম মূল কারণ হলো তাদের নিজস্ব জমি না থাকা। আসলে এখনো আমাদের দেশের অধিকাংশ আদিবাসী সম্প্রদায়ের মানুষ জঙ্গলে কিংবা পাহাড়ি অঞ্চলে বসবাস করেন, কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো বেশ কিছু সরকারি প্রকল্প রয়েছে যেখানে আবেদনকারীর নিজস্ব জমি থাকা বাধ্যতামূলক। তা না হলে প্রকল্পের সুবিধা পাওয়া যায় না। আর এই কারণেই সমস্ত সরকারি প্রকল্প থেকে দিনের পর দিন বঞ্চিত হচ্ছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। এ বিষয়ে এবার রীতিমতো আক্ষেপ করেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, এই আদিবাসীদের নিজস্ব জমি নথিভুক্ত করার জন্য এবার রাজ্য সরকারকেই এগিয়ে আসতে হবে। রাষ্ট্রপতির কথায়, আমি নিজে আদিবাসী হওয়ার জন্য ওদের মানসিকতা এবং চিন্তা ভাবনা বুঝি, ওদের সমস্যা অভাব অভিযোগ বুঝি, ওদের শিক্ষা ব্যবস্থাও বুঝি। কেন্দ্রীয় সরকার এই আদিবাসীদের মূল স্রোতে আনার একটা প্রক্রিয়া শুরু করেছে, সেই সাথে রাষ্ট্রপতি আরো সংযোজন। আমি দেশের বিভিন্ন প্রান্তে অতি পিছিয়ে পড়া মানুষের সঙ্গে কথা বলেছি, ওদের মধ্যে অনেকেই শিক্ষিত, দেখে ভালো লাগছে ওরা উন্নতি করতে চাইছে। এদিন রাষ্ট্রপতির মন্তব্য থেকে একটা কথা স্পষ্ট, তা হলো জমিহীন আদিবাসীদের জন্য যত দ্রুত সম্ভব জমি পাওয়ার ব্যবস্থা করতে হবে, কারণ তা না হলে প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো প্রকল্পের সুবিধা থেকে দিনের পর দিন তারা বঞ্চিত থাকবেন। বাংলাদেশে দিকে দিকে মন্দির, হিন্দু মহল্লায় আক্রমণ হামলা জারি রয়েছে। ফের চট্টগ্রাম ইস্কনের মন্দিরে হামলা চালালেন দুষ্কৃতীরা। পটিয়া উপজেলার ইস্কনের মন্দিরে ফটকের তালা ভেঙে ঢুকে হামলা চালিয়েছেন দুষ্কৃতীরা। সংবাদপত্র প্রথম আলো সূত্র এমনই খবর। এদিকে বাংলাদেশের অশান্ত পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত। লোকসভায় বাংলাদেশ ইস্যুতে বিবৃতি দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিদেশ মন্ত্রকের তরফে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে সে দেশের অন্তর্বর্তী সরকারকে এই ব্যাপারে দায়িত্ব পালন করতে পরামর্শ দিয়েছে ভারত। চিন্ময় কৃষ্ণ দাসের বিচার ন্যায়সঙ্গতভাবে করানোর দাবি তুলেছেন নয়াদিল্লি। এদিকে ভারতের এই বিবৃতির পাল্টা জবাব দিয়েছে বাংলাদেশও। কটাক্ষের সুরে ঢাকা পাল্টা বিবৃতিতে বলেছে, ভারতের সংখ্যালঘু মুসলিমদের উপরে অত্যাচারের অসংখ্য ঘটনা রয়েছে, তা নিয়ে ভারত সরকারের কোনো অনুশোচনা বা লজ্জা বোধ নেই। উল্টে তারা বাংলাদেশকে সংখ্যালঘুদের অবস্থা নিয়ে অযাচিত পরামর্শ দিচ্ছে। এবার রাজ্যকে সহযোগিতার বার্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যে প্রাপ্য আদায়ে সরকারকে তিনি সহযোগিতা করবেন বলে
আশ্বাস দিয়েছেন। এমনকি প্রয়োজনে এই ব্যাপারে রাজ্যের সঙ্গে যৌথভাবে কাজেও তার আপত্তি নেই। যদিও তৃণমূল শিবির এখনই শুভেন্দু অধিকারীর এই বার্তাকে গুরুত্ব দিতে নারাজ। বিধানসভার শীতকালীন অধিবেশনে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে সোচ্চার হয়েছিলেন শাসক দলের বিধায়করা। বিরোধী বিজেপির বিধায়কদের সঙ্গে তৃণমূল বিধায়কদের তর্কাতর্কি বেঁধে যায়। শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায়, ইউপিএ আমলের তুলনায় রাজ্যের জন্য অনেক বেশি বরাদ্দ করছে বর্তমান কেন্দ্রের এনডিএ সরকার। শুভেন্দু অধিকারীর অভিযোগ, কেন্দ্রের পাঠানো টাকা সদ্য ব্যবহার করতে পারেনি তৃণমূল নেতৃত্বাধীন সরকার। ডিসেম্বর শুরু হতে দুদিন বাকি। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যাচ্ছে, শীঘ্রই দেশের সমতল ভূমিতে তীব্র শীত পড়তে যাচ্ছে। এখানে ঘূর্ণিঝড় ফেঙ্গালের প্রভাবে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় ফেঙ্গালের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এজন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। ওয়েস্টার্ন ডিস্টারবেন্স সক্রিয় হওয়ার পরে 30 নভেম্বর থেকে হিমাচল প্রদেশের পাহাড়ি এলাকায় তুষারপাত এবং বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড় ফেঙ্গালের প্রভাবে পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা, বিহার, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশের দিকে বেশ কিছুটা প্রভাব দেখা যাবে। এর প্রভাবে কোথাও কোথাও ভারী বৃষ্টি এবং অন্যত্র মাঝারি ও হালকা বৃষ্টির সম্ভাবনা। ঘূর্ণিঝড়ের প্রভাবে তাপমাত্রার ব্যাপক পতন হতে পারে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, 3 ডিসেম্বর থেকে 3রা ডিসেম্বর থেকে কুয়াশা বৃদ্ধি এবং তাপমাত্রা কমার সম্ভাবনা। এখানে ঘূর্ণিঝড়ের কারণে আগামী 48 ঘন্টার মধ্যে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিমে সৃষ্ট গভীর নিম্নচাপটি গত 24 ঘন্টায় 7 কিলোমিটার বেগে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়। শুক্রবার এটি পুদুচেরি এবং চেন্নাই থেকে 400 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। এটি খুব সম্ভবত উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং 30 নভেম্বরের সকালে পুদুচেরির কাছে কারিকাল এবং মহাবালিপুরমের মধ্যে উত্তর তামিলনাড়ু পুদুচেরি উপকূল অতিক্রম করবে এবং হাওয়ার গতিবেগ 55 থেকে 65 কিলোমিটার প্রতি ঘন্টায় 75 কিলোমিটার বেগে পৌঁছাতে পারে। শুক্রবার দিল্লিতে আকাশ পরিষ্কার থাকবে। 1 নভেম্বর পর্যন্ত পূর্বাভাস অনুসারে সকালে দিল্লিতে প্রধান পৃষ্ঠীয় বায়ু প্রতি ঘন্টা 4 কিলোমিটারের কম গতিতে পরিবর্তনশীল দিক থেকে প্রবাহিত হতে পারে। সকালে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা, এরপর আবহাওয়ার গতিবেগ বাড়বে এবং বিকেলের দিকে তা পরিবর্তনশীল দিক দিয়ে ঘন্টায় 6 কিলোমিটারের কম হবে। এরপর সন্ধ্যা এবং রাতে হাওয়ার গতিবেগ পরিবর্তনশীল দিক দিয়ে ঘন্টায় 4 কিলোমিটার কম হবে। আরজিকর হাসপাতালে দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট জমা পড়ল আলিপুরের বিশেষ সিবিআই আদালতে। শুক্রবার এই চার্জশিট জমা দিয়েছে সিবিআই। 28 নভেম্বর এই সময় সংবাদপত্র এক্সক্লুসিভ রিপোর্টে লিখেছিল, চার্জশিটে নাম থাকতে চলেছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের, তার 3 শাগরেদ বিপ্লব সিংহ, সুমন হাজরা এবং আফসার আলী খানেরও নাম থাকতে চলেছে বলেও লেখা হয়েছিল। শুক্রবার সেই খবরে শিলমোহর পড়ল। চার্জশিট এবং অতিরিক্ত নথি মিলিয়ে 1000 পাতার অভিযোগ জমা দিয়েছে সিবিআই এর দুর্নীতি দমন শাখা বা অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ। সন্দীপ ঘোষ ছাড়াও নাম রয়েছে বিপ্লব সিংহ, সুমন হাজরা, আফসার আলী খান এবং আশিস পান্ডের। আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর অভিযোগ তুলেছিলেন, হাসপাতালের একাধিক দুর্নীতিতে জড়িয়ে আছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাঁর অভিযোগ ছিল, বারবার তিনি সরব হলেও সন্দীপের ক্ষমতার কারণে এ নিয়ে কোনো পদক্ষেপ করা হয়নি। তবে গত 9 আগস্ট আরজিকরের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ খুনের ঘটনা প্রকাশ হতেই মেডিকেল কলেজের দুর্নীতির অভিযোগ নতুন অভিমুখ পায়। উল্লেখ্য, সেই অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে গ্রেপ্তার হন সন্দীপ ঘোষ। সোমবার 2রা ডিসেম্বর সন্দীপের গ্রেপ্তার হওয়ার 90 দিন পূর্ণ হবে। তার আগেই চার্জশিট পেশ করল সিবিআই। সন্দীপ সহ তাঁর 3 শাগরেদ বিপ্লব সিংহ, সুমন হাজরা এবং আফসার আলী খানের নামও সেখানে রয়েছে। আরজিকরের হাউস স্টাফ আশিস পান্ডের নামও। চার্জশিটে নাম থাকা ভেন্ডার বিপ্লব সিংহ মাতারা ট্রেডার্স নামে একটি সংস্থার সাথে যুক্ত। অভিযোগ, নিয়ম কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে মেডিকেল সরঞ্জামের বরাত পেতেন সন্দীপের এই শাগরেদ। সেই অভিযোগে গ্রেপ্তার হন তিনি। চার্জশিটে এ নিয়ে বিস্তারিত রয়েছে বলে জানা যাচ্ছে। সন্দীপ ঘনিষ্ঠ সুমন হাজরার হাওড়ার মেডিকেল সরঞ্জামের দোকান, সেখান থেকে সন্দীপ বেআইনিভাবে মেডিকেল সরঞ্জাম কিনতেন বলে অভিযোগ। চার্জশিটে নাম থাকা আশিস পান্ডে আরজিকরের থ্রেড কালচারের অন্যতম হোতা বলে কেন্দ্রীয় তদন্তকারীদের কাছে অভিযোগ আসে। এমন অভিযোগ অযোগ্য হলেও সন্দীপের হাত মাথার উপর থাকার কারণে হাউস স্টাফ হয়েছিলেন আশিস। এছাড়াও দুর্নীতি মামলায় আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য চার্জশিটে উল্লেখ করা রয়েছে বলে সিবিআই সূত্রে খবর। ব্যুরো রিপোর্ট 23 নিউজ বাংলা চ্যানেল।